गुड मर्निंग ऑल सबाई भालो आछो निश्चयई। चलो आज के आमरा एकादश श्रेणीर प्रथम चैप्टार अर्थात साम बेसिक कन्सेप्ट अफ केमिस्ट्री रसायन शास्त्रेर प्राथमिक धारणा तृतीय पर्व निये आलोचना करब, जेखाने तोमादेर प्रथम टपिक होच्छे रासायनिक संयोग सूत्र समूह अर्थात जे केमिकल रियाक्शनगुलो आमरा देखी सेटा जे कोनो रियाक्शन होक ना केन सेटा किछु ना किछु सूत्र मेने चले एबं सेई सूत्रगुलो आजके आमरा जेने नेब। सेई सूत्रगुलोके आमरा पाँच भागे भाग करी। एई पाँचटा भागेर ओपर जे कोनो केमिकल रियाक्शन निर्भर करे एबं एई प्रतिटा बिक्रिया এই রাসায়নিক সংযোগ সূত্রগুলোতে এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে প্রতিটা রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে, সেটা সেটা গ্যাসের হোক বা কঠিনের হোক বা তরলের ক্ষেত্রে হোক, প্রতিটা রিয়াকশন আমাদের এই গ্যাসের রাসায়নিক সংযোগ সূত্রের উপর ডিপেন্ড করে চলে। তার মধ্যে দেখো রাসায়নিক সংযোগ সূত্র মোটামুটি পাঁচ ভাগে ভাগ করা হয়। पाँचटी सूत्र आमरा जानी। प्रथमे होच्छे भरेर नित्यता सूत्र, एटा भरेर संरक्षण सूत्र तोमरा बोलते पारो। एटा फेमास ल, एटा आविष्कार करेছেন विज्ञानी बा एटा बोलेছেন आमादेर विज्ञानी ল্যাভেসিয়ে 1774 খ্রিস্টাব্দে। तारपरे आसे स्थिरानुपात सूत्र जा आविष्कार करे प्राउस्ट 1799 अर्थात 1799 एरपरे देखो गुणानुपात सूत्र जा आविष्कार करे विज्ञानी डाल्टन বা বলেন 1803 খ্রিস্টাব্দে এবং তারপরটা হচ্ছে মিথনুপাত সূত্র যা আবিষ্কার করে রিক্টার 1792 এবং শেষ গ্যাস আয়তন সূত্র যা আবিষ্কার করে গেলুসাক। এই সূত্রটা তোমরা মাধ্যমিক সেশনে পড়েছো, যেটা আবিষ্কার করে বিজ্ঞানী গেলুসাক 1808 খ্রিস্টাব্দে, যেটা আয়তন সংক্রান্ত। এই পাঁচটা সূত্রের মধ্যে এই চারটে দেখো ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, गुणानुपात सूत्र एवं मिथानुपात सूत्र होच्छे पुरोटाई भरेर ओपर डिपेंड करे थाके बोले बा एई तीनटे एकई रकम भरेर ओपर डिपेंड करे बला आछे, तार जोन्नो एई तीनटेके बला हय कि तैलिक सूत्र। এই চারটেকেই বলা হয় কি তৈলিক সূত্র, সরি এই চারটেকে বলা হয় কি তৈলিক সূত্র। কোনটা? ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র এবং মিথানুপাত সূত্র। এই চারটে সূত্র ভরের ওপর বলা আছে বা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের ভরের সঙ্গে তুলনা করে এই সূত্র তৈরি হয়েছে। এই সূত্র চারটিকে বলা হয় কি ভরের সূত্র বা রাসায়নিক বিক্রিয়ার ভরের সূত্র বা তৈলিক সূত্র। আশা করব ক্লিয়ার। এবং শেষ সূত্রটি আয়তন সংক্রান্ত বলা হয়েছে, সেটা পদার্থের তরলের এবং গ্যাসের আয়তন সংক্রান্ত সূত্র, যেটা আমাদের বিজ্ঞানী গেলুসাকের সূত্র বা গ্যাস আয়তন সূত্র, গ্যাসের আয়তনের কথা তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই গেল আমাদের মোট পাঁচটা ল। এবার আমরা জেনে নেব কি এই প্রতিটা সূত্রে রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত কি বলেছে। দেখো প্রথম সূত্র ভরের নিত্যতা সূত্র, ভরের সংরক্ষণ সূত্র তোমরা সবাই জানো। পৃথিবীতে মোট ভর অবিনশ্বর, পৃথিবীর যখন শুরু হয় অর্থাৎ সৃষ্টি যখন হয়, সৃষ্টির সময় যা ভর ছিল এখনও পর্যন্ত ভর একই রকম আছে, শুধুমাত্র ভরের এক স্থান থেকে বা এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হয়েছে মাত্র, ভরের কোনো রূপ পরিবর্তন হয়নি। এটাকে বলা হয় কি ভরের সংরক্ষণ সূত্র। ঠিক তেমনই কোনো রাসায়নিক বিক্রিয়ার যে সমস্ত বিক্রিয়কগুলো অংশগ্রহণ করছে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থগুলো যেগুলো তৈরি হচ্ছে দুজনেরই ভর সমান হবে, তাকেই বলা হয় কি ভরের নিত্যতা সূত্র। অর্থাৎ ধরো যদি এ এবং বি যুক্ত হয়ে সি এবং ডি উৎপন্ন করে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সময় এ আর বি যদি যুক্ত হয়ে সি আর ডি উৎপন্ন করে, এটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছিল, এটাকে আমরা কি বলি বিক্রিয়ক পদার্থ। বলছে এই বিক্রিয়ক পদার্থের যে ভর, যা ভর এবং উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের ভর সবসময় সমান হবে। অর্থাৎ এর দুজনের ভর যায় যোগফল যা হবে এই সি এবং ডি এর ভরের যোগফল সর্বদাই সমান হবে। এটাই বলা হয় কি ভরের নিত্যতা সূত্র, যা বিজ্ঞানী ল্যাভেসিয়ে 1774 বলেছিলেন। आशा करब क्लियर। और सेटाई तुम्हारे सामने लेखा आछे जे कोनो रासायनिक बिक्रियार पूर्वे
বিক্রিয়ক পদার্থের ভর বা ওজন এবং ওজন বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর এবং ওজনের সমান হবে, সর্বদাই সমান হবে। এটাই হলো ভরের নিত্যতা সূত্র, যা বিজ্ঞানী ল্যাভেসিয়ে 1774 বলেছেন। ঠিক আছে, দেখো এই যে বিজ্ঞানী ল্যাভেসিয়ে একটা ঠিক বলেছিলেন, মোটামুটি বিক্রিয়ার পরে এবং বিক্রিয়ার আগে মোট বিক্রিয়ক পদার্থের ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর মোটামুটি সমান থাকে। কিন্তু কিছু কিছু বিক্রিয়ায় দেখা গেছে, বিশেষ করে যেখানে তাপ উৎপাদক বিক্রিয়া বা যেখান থেকে শক্তি নির্গত হয় বা বিশেষ করে তেজস্ক্রিয় বিক্রিয়াতে দেখা গেছে বিক্রিয়ক পদার্থের ভর এবং বিক্রিয়াজাত পদার্থের ভর মধ্যে সামান্য পার্থক্য দেখা যায়। তাহলে এখানে আপাত দৃষ্টিতে দেখলে কি হবে, এখানে ভরের নিত্যতা সূত্র এখানে মানছে না। ঠিক আছে, কিন্তু এটা হয় না, কারণ কি, ধরো যদি আমি তেজস্ক্রিয় বিক্রিয়া এ প্লাস বি যুক্ত হয়ে সি প্লাস ডি উৎপন্ন হলো, এটা কি বললাম, তেজস্ক্রিয় বিক্রিয়া, প্লাস এখানে কিছু শক্তি উৎপন্ন হলো। তেজস্ক্রিয় বিক্রিয়া কি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয় বা তাপ উৎপন্ন হয়। দেখো আমি যদি এই দুজনের ভরের যোগ করার পর যদি আমি এই দুজনের ভর যোগ করলাম, ধরো এটা বেরোলাম, এটা বেরোলো 20 গ্রাম, এটা বেরিয়েছে 19 গ্রাম আর কিছু পরিমাণ শক্তি, তাহলে দেখো এটা 20 গ্রাম, এটা 19 গ্রাম, এই দুজনের বিক্রিয়ক পদার্থের ভর এবং বিক্রিয়াজাত পদার্থের ভর মিলছে না, তাহলে ভরের নিত্যতা সূত্র ভুল। কিন্তু নয়, দেখো এখানে যে 1 গ্রাম ভরের যে পার্থক্য আমরা লক্ষ্য করছি, এই 1 গ্রাম ভরটা শক্তিতে রূপান্তর হয়েছে, শক্তিতে রূপান্তর হয়েছে। এই শক্তিকে যদি আমরা ভরে কনভার্ট করি তাহলে অবশ্যই এটা 1 হবে, এটা 20 হবে। আশা করব ক্লিয়ার। তাহলে এই পরিমাণ শক্তির এই 1 গ্রাম যে ভরে পার্থক্য আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা কিসে রূপান্তরিত হয়েছে, শক্তিতে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, এবার যেহেতু এই শক্তি বা বিক্রিয়ার ফলে তাপ শক্তি বা কখনো আলোক শক্তি বা কখনো অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়, তখন এই সূত্রটাকে আর একটু ভাবে মডিফাই করা হয়েছে। কি বলা হয়েছে, এই মডিফাই করে কি বলা আছে, শুধুমাত্র এখানে বলে দেওয়া আছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থের ভর এবং শক্তির মোট যোগফল এবং বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর এবং শক্তি সর্বদাই সমান হবে। ক্লিয়ার করতে পারলাম। তাহলে প্রথমটা যদি শক্তি না থাকে, পরে শক্তির যোগ করে আমরা কি করব, আমাদের আইনস্টাইনের সূত্র অ্যাপ্লাই করে শক্তির মানটা আমরা বার করে নেব, সেখান থেকে কনভার্ট করে আমরা দেখব কি বিক্রিয়ক পদার্থের ভর এবং শক্তির যোগফল এবং বিক্রিয়াজাত পদার্থের ভর ও শক্তির যোগফল সর্বদাই সমান হবে। এটাই হচ্ছে আমাদের ভরের নিত্যতা সূত্রের মডিফাই রূপ বা সংস্করণ রূপ। আশা করব ক্লিয়ার। এবার দেখো পরবর্তী সূত্র, স্থিরানুপাত সূত্র। এটা কি, এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী প্রাউস্ট 1799। এই সূত্রটা কি, এই সূত্রটা একটু মজার জিনিস। দেখো বলছে কোনো যৌগ কিভাবে উৎপন্ন হয়, যাকে আমরা মলিকিউল বলি। কোনো যৌগ উৎপন্ন হওয়ার জন্য কি দরকার, একটা মৌলিক পদার্থের দরকার। যেমন দেখো কপার, এটা একটা মৌলিক পদার্থ, এবং অক্সিজেন মৌলিক পদার্থ যুক্ত হয়ে কি উৎপন্ন করে, কপার অক্সাইড। তাহলে এটা একটা যৌগ, অর্থাৎ এক বা একাধিক অ্যাটম বা পরমাণু যুক্ত হয়ে কি উৎপন্ন করে, যৌগ উৎপন্ন করে, যাকে আমরা বলি মলিকিউল। তাই তো, গ্রুপ অফ অ্যাটমকে আমরা কি বলি, মলিকিউল বা যৌগ বলি। তাহলে যৌগ গঠনের জন্য কি দরকার, মলিকিউল, আমাদের অ্যাটম দরকার, অর্থাৎ সেটা কপার হোক বা অক্সিজেন হোক, উৎপন্ন হচ্ছে কি কপার অক্সাইড। বলছে এই কপার অক্সাইড যে যৌগটা উৎপন্ন হয়েছে, এই যৌগগুলোর মধ্যে বিভিন্ন পরমাণু বর্তমান। বলছে এই যৌগগুলো যেখান থেকে এই কপার এবং অক্সিজেন যুক্ত হওয়ার পর কী হচ্ছে, কপার অক্সাইড। এই কপার অক্সাইড যুক্ত হওয়ার জন্য আমরা যদি এই কপার এবং অক্সিজেন যেখান থেকে নিই না কেন বা যেভাবে মিশ্রণ করি না কেন, এই কপার অক্সাইডের মধ্যে, ভালো করে বুঝবে ব্যাপারটা, আমি এই কপার এবং অক্সিজেন যুক্ত করলে কপার অক্সাইড উৎপন্ন হয়, এটাকে আমরা কি বলি, যৌগ বলি, মলিকিউল বলি। বলছে এই যৌগটা, এই কপার অক্সাইডটা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হোক না কেন, এর সবসময় এদের এই যে যৌগগুলো
যে নির্দিষ্ট মৌল দ্বারা গঠিত, ঠিক আছে, তাদের ভরের ওজন সবসময় কী হবে, সমান হবে বা সর্বদাই সমান হবে। বোঝা গেল না? আমি বললাম এই কপার অক্সাইড এবং কপার এবং অক্সিজেন যুক্ত হয়ে কী উৎপন্ন হচ্ছে, কপার অক্সাইড। বলছে এই কপার অক্সাইড আমরা এইভাবে যুক্ত করলেও কপার অক্সাইড হবে। এই যে এদের কপার অক্সাইড এবং অক্সিজেনের যে ভরের বা ওজনের অনুপাতটা যা ছিল, আমি যদি অন্য কোনো জায়গা থেকে কপার অক্সাইড উৎপন্ন করি, তাদেরও কপার এবং অক্সিজেনের মধ্যে যে ভরের অনুপাত সবসময় সমান থাকবে। এটাই বলেছেন আমাদের বিজ্ঞানী প্রাউস্ট 1799-এ। দেখো একটা উদাহরণ দিয়ে আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো তোমাদের সামনে দুটো রাসায়নিক বিক্রিয়া লিখেছি। একটা কপার নাইট্রেটকে আমাদের ভাঙলে কপার অক্সাইড উৎপন্ন হয়, সঙ্গে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। আচ্ছা, এই রাসায়নিক বিক্রিয়া আমরা ব্যালেন্সটা করছি। দেখো প্রথমে ধাতু ব্যালেন্স করো, কপার এখানে একটা, এদিকে একটা, কোনো চাপ নেই। এবার হচ্ছে নাইট্রোজেনের ব্যালেন্স দেখো, নাইট্রোজেন এখানে দুটো, এদিকে একটা, তাহলে এখানে 2 দাও। আচ্ছা, এবার দেখো অক্সিজেন, দেখো 3 দুগুণে 6টা, এখানে দেখো অক্সিজেন 2 4 2 6, তাহলে এখানে 2 দাও। এখানে 2 দেওয়ার জন্য কপার 2 হয়েছে, এখানে 2 দিয়ে দাও। 2 দেওয়ার জন্য দেখো আবার সেই ফের ডবল হয়ে গেছে 4, তাহলে এখানে দাও 4 দেওয়ার জন্য দেখো 3 দুগুণে 6 দিয়ে 12, 4 দুগুণে 8, 2 10 দিয়ে 12, ঠিক আছে। এবার দেখো কমপ্লিট। এটা দেখে নাও, কপার একটা, এখানে কপার একটা, অক্সিজেন দেখো 3টে, আর এখানে হচ্ছে কার্বন একটা, ঠিক আছে। দেখো এখানে কপার নাইট্রেট থেকে উৎপন্ন হচ্ছে কপার অক্সাইড হয়েছে, বা কিউপ্রিক অক্সাইড আমরা বলি, এটাকে কি বলি, কিউপ্রিক অক্সাইড। আর এই কপার কার্বনের থেকে ভাঙলে এখানে কপার অক্সাইড বা কিউপ্রিক অক্সাইড সঙ্গে কি উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়া প্রথমে 1 নম্বর বিক্রিয়া এবং 2 নম্বর বিক্রিয়াতে দুটোতেই কি উৎপন্ন হচ্ছে, কপার অক্সাইড উৎপন্ন হয়েছে। আর এখানেও কি উৎপন্ন হচ্ছে, কপার অক্সাইড। এই দুটো কপার অক্সাইড দুটো ভিন্ন যৌগ থেকে উৎপন্ন হয়েছে। এই ভিন্ন যৌগ থেকে উৎপন্ন হলেও যে কপার অক্সাইড উৎপন্ন হয়েছে, সেখানে কপার এবং অক্সিজেনের অনুপাত সবসময় কি থাকবে, সমান থাকবে। সেটা ভর এবং বা ওজন সর্বদাই সমান থাকবে। এটাই বলেছেন কি আমাদের বিজ্ঞানী প্রাউস্ট, যাকে আমরা বলি কি স্থিরানুপাত সূত্র, যেটা 1799-এ বলেছিল। আশা করব এবারে ক্লিয়ার তোমাদের কাছে। বলছে যে কোনো পদ্ধতিতে আমরা যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন যে যৌগটা উৎপন্ন করছি, সেই যৌগটি যদি আমরা অন্যভাবে সংগ্রহ করি বা অন্যভাবে উৎপন্ন করি, সেই যৌগের মধ্যে থাকা পরমাণুগুলোর ভরের বা ওজনের অনুপাত সবসময় একই থাকবে। এটাই বলেছেন আমাদের কি বিজ্ঞানী প্রাউস্ট 1799। আশা করব ক্লিয়ার। যারা আমাদের এই সেশনটিকে দেখছো, লাইক এবং শেয়ার করো, এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখো পরবর্তী সূত্র, দেখো গুণানুপাত সূত্র। এটা কি বলছে, এটা কি 2 বা ততোধিক মৌলিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার ফলে বা রাসায়নিক বিক্রিয়া করে যদি 2 বা ততোধিক যৌগ গঠন করে, তখন একটি মৌলিক পদার্থ নির্দিষ্ট বা স্থির ওজনের সঙ্গে থাকে এবং অপর মৌলিক পদার্থটি যে বিভিন্ন বা যে ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হয়, সেই ওজনগুলি সর্বদা ক্ষুদ্র পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। এটাই হচ্ছে আমাদের গুণানুপাত সূত্র, যা আবিষ্কার করেন বিজ্ঞানী ডাল্টন 1803 খ্রিস্টাব্দে। তিনি এটা বলেন। এর কথার অর্থ কি, ধরো CO কার্বন মনোঅক্সাইড, এই কার্বন মনোঅক্সাইডের কার্বন যদি স্থির রাখা হয় আর অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার পর কি কার্বন এখানে যুক্ত হচ্ছে কত, 12 অনুপাতে, এবং অক্সিজেন যুক্ত হচ্ছে কত, 16তে। এই সেই একই রকম, এবং কার্বন এবং অক্সিজেন সহযোগে আরেকটা যদি আমরা মৌল নিই CO2, দেখো CO2তে এখানে কার্বন দেখো 12, অর্থাৎ এখানে কার্বনের ওজন ফিক্সড আছে এবং অক্সিজেনের ওজন কত হচ্ছে, 16 দুগুণে 32, অর্থাৎ অক্সিজেনের ওজন এখানে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত ওজন দেখো আগে ছিল 16:32, কত হচ্ছে 1:2, অর্থাৎ দেখো 1-এর গুণিত কত, 2। বলেছে যে মৌলিক পরমাণুটি স্থির থাকবে এবং যে মৌলিক পরমাণুটি অপরিবর্তিত হবে বা ভিন্ন ভিন্ন অনুপাতে যুক্ত হবে, তাদের
আগের যে তাদের যে ওজনের অনুপাত সর্বদাই কি হবে, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। দেখো পূর্ণ সংখ্যার সরল, দেখো 1:2 হয়েছে। যদি আরেকটা নিই, ধরো কার্বনের নিলাম CO3, দেখো এখানেও কার্বন দেখো 12, অক্সিজেন দেখো 16 × 48, দেখো এখানে অনুপাত হচ্ছে কত আমাদের 16:32:48, তাহলে দেখো 1:2:3। দেখো এগুলো দেখো পূর্ণ সংখ্যার অনুপাতে আছে না, অর্থাৎ 1-এর গুণিতক 1:1, 1-এর পরে গুণিতক হচ্ছে 2, 1-এর পরে গুণিতক হচ্ছে 3। দেখো এগুলো সব গুণের কি, প্রথমটির গুণের অনুপাত, কিসের অনুপাত, প্রথমটির যে গুণের সরল অনুপাতে আছে। এটাই আমাদের বিজ্ঞানী বলেছেন কে, আমাদের ডাল্টন। তাকেই বলা হয় কি গুণানুপাত সূত্র বা গুণানুপাত সূত্র। কথার অর্থ কি আশা করব ক্লিয়ার। আরেকবার বলি ব্যাপারটা কি, বলছে যে সমস্ত মৌলিক পদার্থগুলো একাধিক যুক্ত হওয়ার পর যে যৌগ গঠন করছে, সেই যৌগগুলোর মধ্যে এক পরমাণুগুলোর মধ্যে যে কোনো একটা মৌলিক পরমাণু স্থির থাকবে, আর যে মৌলিক পরমাণুটা স্থির মৌলের সাথে যুক্ত হচ্ছিল সেগুলো বিভিন্নভাবে বা বিভিন্ন পরমাণুর চেঞ্জের ফলে তার যে ভর সেগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ একটা স্থির থাকবে, অন্যগুলো যেটা আগেরটার সঙ্গে যেটা চেঞ্জ হচ্ছে সেটা আগের চেঞ্জের সঙ্গে সরল অনুপাতে থাকবে। এটাই বলেছেন বিজ্ঞানী আমাদের ডাল্টন। ওটাকে বলা হয় কি গুণানুপাত সূত্র। যেমন আমি তোমাদের বললাম কার্বন মনোঅক্সাইড, সেখানে দেখো কার্বন স্থির আছে, এই তিনটের মধ্যে দেখো কার্বন স্থির আছে, কিন্তু প্রথমটার মধ্যে অক্সিজেন কটা ছিল একটা, সেখানে অক্সিজেনের ভর ছিল কত 16। সেকেন্ডের ক্ষেত্রে দেখো অক্সিজেন কত হচ্ছে 2, তাহলে সেটা ভর কত 32। থার্ডের ক্ষেত্রে দেখো অক্সিজেন 3টে আছে, তার ক্ষেত্রে কত দেখো 48। দেখো এদের অনুপাত বার করো, বার করলে পাচ্ছি কত 1:2:3। এর মানে কি প্রথমটা দেখো দ্বিগুণ, তারপরটা প্রথমটা 3 গুণ, অর্থাৎ এরা গুণ আকারে আছে, কিন্তু সেটা আবার কি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। এটাই আমাদের বলেছেন বিজ্ঞানী ডাল্টন। ওটাকেই বলা হয় কি গুণানুপাত সূত্র। আশা করব ক্লিয়ার। চলো আমরা মিথ্যানুপাত সূত্রটা একবার দেখে নিই। চলো আমরা এবার দেখে নিই মিথ্যানুপাত সূত্র কি। দেখো সংজ্ঞাটা লিখেছি, দেখো নির্দিষ্ট ওজনের একই মৌলের সঙ্গে 2 বা ততোধিক মৌল পৃথকভাবে যে ভিন্ন ওজনের রাসায়নিকভাবে যুক্ত হয়, সেই মৌলগুলির নিজেদের মধ্যে পরস্পর বিক্রিয়া করে যৌগ গঠনের সমর্থ হলে ঠিক সেই ওজনের কোনো একটি বা দুটির সরল গুণিতকের অনুপাতে পরস্পর যুক্ত হয়। এই কথাটির অর্থ কি, নির্দিষ্ট ওজনের একই মৌলের সঙ্গে 2 বা ততোধিক মৌল পৃথকভাবে যে ভিন্ন ওজনের রাসায়নিকভাবে যুক্ত হয়, সেই মৌলগুলি নিজেদের মধ্যে পরস্পরের বিক্রিয়া করে যদি অন্য কোনো যৌগ গঠনে সমর্থ হয়, ঠিক সেই ওজনের কোনো একটি বা দুটি সরল গুণিতকের অনুপাতে পরস্পর যুক্ত হবে। অর্থাৎ ধরো আমি বললাম কার্বনের সঙ্গে একবার হাইড্রোজেন এবং একবার অক্সিজেন সহযোগে দুটো ভিন্ন যৌগ গঠন করলো। একবার এই কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করছে মিথেন, যার সংকেত CH4, এবং এই কার্বন একবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড। বলছে এই দুটো বিক্রিয়ায় দেখো আমি অনুপাত বার করছি ভরের। এখানে দেখো কার্বন 12, এখানে হাইড্রোজেন দেখো 1:4, অর্থাৎ একটা করে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, 4টের জন্য 4, তাহলে হচ্ছে কত 12:4 হয়েছে। আচ্ছা, এবার কার্বন ডাইঅক্সাইড বার করে দেখো 12 আর 16 দুনে 32। ঠিক আছে, দেখো এদের দুজনের একটা ফিক্সড আছে, কে ফিক্সড আছে কার্বনের ভর, এবং এখানে যে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়েছে এদের মধ্যে অনুপাত দেখো সরল গুণিতকের অনুপাত আছে। দেখো 4:8:32, অর্থাৎ 4:32 মানে কি 1:8 অনুপাত আছে, অর্থাৎ এটা 1-এর অর্থাৎ 4-এর গুণিতক আকারে আছে। এবার এটাই বলেছেন কি যে কোনো একটা মৌল বা যৌগ একটা মৌলিক পদার্থ স্থির থাকবে, আর যে মৌলগুলো যুক্ত হচ্ছে তারা
একটি বা দুটি, যদি একটা যুক্ত হয় তাহলে একটা, যদি দুটো যুক্ত হয় দুটো, বা তিনটে বা ততোধিক মৌলগুলো কি হবে, সরল গুণিতকের অনুপাতে পরস্পর যুক্ত হবে। দেখো এখানে 4 অনুপাতে যুক্ত হয়েছে, এখানে দেখো আমাদের 32 অনুপাতে যুক্ত হয়েছে, অর্থাৎ 4-এর গুণিতক আকারে যুক্ত হয়েছে। সেখানে আমি যাই নিই না কেন, যদি আমরা নিই এখানে যদি নিই আমরা কার্বন মনোঅক্সাইড, তাহলে এখানে দেখো কার্বন 12, অক্সিজেন কত 16, দেখো এটা দেখো 4-এর গুণিতক না, 4 4 16, হ্যাঁ কি না? তাহলে আমরা যাই নিই না কেন, কার্বনের ভর ওজন ফিক্সড আছে, কিন্তু কার্বনের সঙ্গে যেগুলো যুক্ত হচ্ছে তাদের ভরগুলো প্রতিটাই আমাদের যে সমস্ত যৌগগুলো যুক্ত হচ্ছে তাদের গুণিতকের অনুপাতে আছে, তাদের গুণিতকের অনুপাতে আছে। আমরা যদি এর সঙ্গে এই অক্সিজেনের সঙ্গে এর তুলনা করি সেটা গুণিতক আকারে আছে, যদি এই হাইড্রোজেনের সঙ্গে তুলনা করি সেটাও আমাদের গুণিতক আকারে আছে। আর এটাই বলেছেন আমাদের কি বিজ্ঞানী রিক্টার 1792-তে, তাকে আমরা বলি কি মিথনুপাত সূত্র। এক বা একাধিক মৌল যদি যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করে, সেই যৌগগুলো আবার যদি অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়ে পারস্পরিক বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়, সেই তাদের মধ্যে যৌগগুলোর মধ্যে যে কোনো একটা মৌলিক পদার্থ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এবং আর যারা যুক্ত হচ্ছে তারা কি অবস্থায় যুক্ত হবে, সরল গুণিতকের অনুপাতে যুক্ত হবে। এটাই আমাদের মিথনুপাত সূত্র। আশা করব ক্লিয়ার। না বোঝা গেলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, তাহলে আমাদের কাছে বোঝা যাবে তোমরা এইটা বুঝতে পারছো কি না। এবং আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। এবং এই আজকের রাসায়নিক সংযোগ সূত্র সমূহের শেষ সূত্র গ্যাস আয়তন সূত্র, যেটা তোমরা মাধ্যমিকে পড়েছো, আবারও একবার আমরা এটা রিভাইজ করব। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, যেটা তিনি 1808 খ্রিস্টাব্দে আমাদের কাছে বলেন। কি সূত্র সেটা তোমরা সবাই জানো, সূত্রটা একবার দেখে নিই। সূত্রটা সবচেয়ে সোজা জিনিস, বলছে কোনো গ্যাস বিক্রিয়ায়, প্রথমেই বলে দিই এটা হচ্ছে গ্যাসের আয়তন সংক্রান্ত সূত্র। বলছে কোনো গ্যাস বিক্রিয়ায় বিক্রিয় গ্যাসগুলোর অনুপাত এবং বিক্রিয়াজাত গ্যাসগুলোর অনুপাত হয় সমান হবে, নাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে থাকবে, বা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। এটাই আমাদের বলেছেন কি বিজ্ঞানী গেলুসাক, যাকে আমরা বলি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের আরেকটা ইম্পর্টেন্ট সূত্র ছিল গ্যাস সংক্রান্ত, যেখানে বলেছিল কোনো গ্যাসের টি বাড়লে, অর্থাৎ কোনো গ্যাসের উষ্ণতা বাড়ালে পি বাড়ে, অর্থাৎ টি এর সঙ্গে পি এর গ্যাসের সরল সম্পর্ক। এটা হচ্ছে গ্যাসের উষ্ণতা এবং চাপের সম্পর্ক। এখানে কোনো গ্যাসের আয়তন সংক্রান্ত সূত্র দিয়েছেন বিজ্ঞানী গেলুসাক। বলছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা আরেকবার আমরা রিভাইজ করে নিই। বলছে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় এক বা একাধিক বা ততোধিক গ্যাস পদার্থ বা গ্যাসীয় পদার্থ বিক্রিয়ার সময় যে আয়তন, বিক্রিয়ার সময় যে গ্যাসগুলোর আয়তন যে সরল অনুপাতে থাকে, বিক্রিয়ার ফলে বা বিক্রিয়াজাত পদার্থের বিক্রিয়াজাত উৎপন্ন গ্যাসের যে আয়তন সেই একই সরল অনুপাতে থাকবে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের আয়তনের সরল অনুপাতে থাকবে। এটাই আমাদের বলেছেন কে বিজ্ঞানী গেলুসাক। তাহলে আমরা সূত্রটাই লিখি, তাহলে একই চাপ ও উষ্ণতায় গেলুসাক এখানে কি বলেছেন, সূত্রটা আমরা লিখলাম একই চাপ এবং উষ্ণতা, অর্থাৎ কোনো গ্যাসের অবশ্যই চাপ এবং উষ্ণতা তোমাকে স্থির করতে হবে। যদি কোনো দুই বা ততোধিক কোনো গ্যাসীয় পদার্থ রাসায়নিক বিক্রিয়া করে, বলছে রাসায়নিক বিক্রিয়ার সময় তাদের যে বিক্রিয় গ্যাসগুলোর যে অনুপাত যে সরল অনুপাতে থাকবে, বিক্রিয়ার পরেও যে উৎপন্ন গ্যাস যদি হয় সেই গ্যাসগুলোর অনুপাত, আয়তনের অনুপাত
বিক্রিয় গ্যাসগুলোর আয়তনের অনুপাতের সরল অনুপাতে থাকবে। এটাই বলেছেন বিজ্ঞানী গেলুসাক 1808 খ্রিস্টাব্দে। ওটাকেই বলা হয় কি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। অর্থাৎ যদি এ এবং বি যুক্ত হয়ে কি উৎপন্ন করে এক্স ও ওয়াই, এই এ এবং বি এর যে আয়তনের অনুপাত, ঠিক আছে, সেটা এক্স ও ওয়াই আয়তনের অনুপাতের কি হবে সরল অনুপাতে থাকবে। অর্থাৎ এটা যদি 1:2 হয়, এটা হবে কি 1:2 অনুপাতে, বা এর সরল গুণিতক 2:4 হোক, 3:6 হোক, বাস আমাদের 8:16 একই জিনিস। দেখো প্রতিটারই অনুপাত দেখো 1:2 অর্থাৎ এদের সরল অনুপাতে আসবে, যেটাকে আমরা কাটাকাটি করলে আগের বিক্রিয়ক পদার্থের অনুপাত পাবো। এটাই বলেছেন আমাদের গেলুসাক। ওটাকেই বলা হয় গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। বিক্রিয়ক পদার্থগুলোর বা বিক্রিয়ক গ্যাসগুলোর আয়তনের অনুপাত এবং বা বিক্রিয়াজাত পদার্থের আয়তনের অনুপাত সেটা অবশ্যই গ্যাসীয় হতে হবে। আয়তনের অনুপাত সর্বদাই বিক্রিয়ক পদার্থে বা বিক্রিয়ক গ্যাসগুলোর আয়তনের অনুপাতের সরল অনুপাতে থাকবে। এটাই বলেছেন বিজ্ঞানী গেলুসাক, যাকে বলা হয় কি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এই 5টা সূত্র মধ্যে যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে আমরা তুলনা করতে পারি, বা যে কোনো রাসায়নিক বিক্রিয়া এই 5টা সূত্রই মেনে চলে। যার মধ্যে 4টে সূত্রকে আমরা বলি তৈলিক সূত্র, যা ভরের ওপর ডিপেন্ড করে বলা আছে। শেষ সূত্র হচ্ছে গ্যাসের আয়তনের উপর ডিপেন্ড করে বলা আছে। আশা করব রাসায়নিক বিক্রিয়ার সংযোগ সূত্র সমূহের ক্ষেত্রে তোমাদের কোনোরূপ অসুবিধা নেই। আজকের আমরা এই সেশনটাকে এই পর্যন্ত রাখছি। পরবর্তী সেশনে আমরা টপিক এগিয়ে নিয়ে যাব। যারা এখনও পর্যন্ত আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করোনি, তারা আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো, এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই সেশনটা এই পর্যন্ত। ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।